পাকিস্তান দাবি করলে ৭১ ইস্যু সমাধান হবে না, লাগবে বাংলাদেশের স্বীকৃতি, ক্ষমা চাইতে হবে রাষ্ট্রীয়ভাবে মত বিশ্লেষকদের, সম্পদ ফিরিয়ে দেওয়ার পরামর্শ। ৮ বছরে নিজ ভূমিতে ফিরতে পারেননি একজন রোহিঙ্গাও, আন্তর্জাতিক মনোযোগ হারিয়েছে প্রত্যাবাসন, সংকট সমাধানে মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরির পরামর্শ বিশ্লেষকদের। নিয়ন্ত্রণের বাইরে দেশের ডেঙ্গু পরিস্থিতি, রাজধানীতে একদিনে প্রাণ গেছে সর্বোচ্চ ৫ জনের, আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত, প্রতিরোধে কার্যকর উদ্যোগের আহ্বান। টাকা ছাপিয়ে দেওয়ার পরও ব্যর্থ ঘুরে দাঁড়াতে একীভূত হচ্ছে এক্সিম সহ দেশের ৫ ব্যাংক, দরকারি ২০,০০০ কোটি সরকারের কাছে চায় আর্থিক খাত নিয়ন্ত্রণ সংস্থা। এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের, হামাস ও দাতব্য সংস্থাগুলোকে দুষছেন নেতানিয়াহু, ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৫১ ফিলিস্তিনি। সকালের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ৭১ কোনো অমীমাংসিত ইস্যু নয়, অতীতে বিষয়টি সমাধান করেছে পাকিস্তান। রোববার দুপুরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে ইসলামাবাদের এমন অবস্থানের সঙ্গে ঢাকা একমত নয় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই বৈঠকে একটি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বাংলাদেশ ও পাকিস্তান দুদেশের নাম একসঙ্গে উচ্চারিত হলেই সামনে চলে আসে ৭১ প্রসঙ্গ, যে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর চরম নৃশংসতার সামনে দাঁড়িয়ে গণহত্যার শিকার হয়েছিল নিরস্ত্র বাংলাদেশি। স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পরও ঢাকা ইসলামাবাদ কূটনৈতিক সম্পর্কের সমীকরণ না মেলার পেছনে দায় আছে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলোর। জুলাই গণঅভ্যুত্থানের পর যখন সম্পর্ক উন্নয়নে সচেষ্ট দুই দেশ, তখনও গণহত্যার দায় স্বীকার আর ক্ষমার প্রসঙ্গে ধরা পড়ে আক্ষেপ আর বৈপরীত্য। ঢাকায় প্রথমবারের মতো দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ইসহাক দার বলেন ৭১ কোনো অমীমাংসিত ইস্যু নয়, অতীতে 2 দফায় এ বিষয়ে সমাধানের দাবি করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। 1974 first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. তবে ৭১ প্রসঙ্গে ইসহাক দারের এমন দাবির সঙ্গে একমত হতে পারেনি ঢাকা, যদিও দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধানের ব্যাপারে উভয়ই সম্মত বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না। এত 24 বছরের কি বলে 54 বছরের ইস্যু। আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে, এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পেছনে ফেলতে পারি। এর আগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল 10টায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরপর হয় প্রতিনিধি পর্যায়ের বৈঠক। আলোচনা শেষে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপে একটি চুক্তি হয়। এছাড়াও স্বাক্ষর হয়েছে 5টি সমঝোতা স্মারক। We also signed today 1 agreement and 5 MOUs. Total 6 documents have been signed, and I think it's a great beginning. বৈঠকে দুই পক্ষ বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আমাদের বাণিজ্য ভারসাম্য আমাদের দুই পক্ষে, সেটাও আমরা উল্লেখ করেছি। আমরা তাদের বাজারে কিছু প্রবেশাধিকার চাইছি, বিশেষত সাফটার অধীনে যেন আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। টেক্সটাইল, জ্বালানি, ঔষধ শিল্প, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, এই খাতগুলিকে আমরা বেশি সম্ভাবনা বলে মনে করেছি। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বৈঠকে উভয় নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র সংবলিত একটি গ্রাফিতি বই তুলে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর হাতে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান দাবি করলে ৭১ ইস্যু সমাধান হবে না, তার জন্য প্রয়োজন হবে বাংলাদেশের স্বীকৃতির। সংসদের রেজুলেশন করে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চাইলে মীমাংসা হতে পারে ৭১ প্রসঙ্গ, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। অন্যদিকে আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভাবার সুযোগ নেই বলে মনে করেন সাবেক কূটনীতিক সাকিব আলী। এক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন বা স্বাভাবিকীকরণে ধীরগতির পক্ষে তিনি।
2 দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার। প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন জামায়াত আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে করেন সাক্ষাৎ। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে 2 দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপে একটি চুক্তিসহ সই হয় 5টি সমঝোতা স্মারকে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির উপপ্রধানমন্ত্রী দাবি করেন 71 ইস্যুর 2 দফায় সমাধান করেছে পাকিস্তান, যদিও এ বক্তব্য নাকচ করেছে বাংলাদেশ। 2 দেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধানের ব্যাপারে উভয়ে সম্মত বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। 1974 first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে। সাবেক কূটনীতিক সাকিব আলী মনে করেন আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভাবার সুযোগ নেই, এজন্য সম্পর্ক উন্নয়নে ধীরগতির পক্ষে তিনি। পাকিস্তান বন্ধু রাষ্ট্র তার মানে হচ্ছে যে আপনি 71কে একদম পুরোপুরি ভুলে যাচ্ছেন। খোলা মনে যদি কথা না বলে আপনি যদি না বলেন যে আমি ক্ষমা চাচ্ছি, তখন আমরা মনে করি যে এই ক্ষমা চাওয়াটা আসলে আন্তরিক নয়। স্বাভাবিকীকরণের ব্যাপারে আমি একটু সময় নিতে চাই, নানান দিক দেখে আমরা আস্তে আস্তে এটাতে এগোতে চাই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলছেন অনানুষ্ঠানিক ক্ষমা প্রার্থনায় বৈরিতা কাটবে না। 71 ইস্যু সমাধানে বাংলাদেশের স্বীকৃতি মুখ্য। সংসদে রেজলিউশনের মাধ্যমে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ তার। বাংলাদেশ যখন বলবে সমাধান হয়েছে তখনই কিন্তু সমাধান। ইনফর্মালি তারা একাধিকবার হয়তো বলেছে, কিন্তু এটা একটা অফিসিয়াল একটা প্রসেস আছে। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যখন সামিট হয়, সামিট হওয়ার পরে কিন্তু সবসময় একটা ডিক্লারেশন থাকে 2 দেশে, ওই ডিক্লারেশনে একটা ক্লজ থাকলে কিন্তু জিনিসটা আমি মনে করি সমাধান হয়ে যায়। আরেকটা হতে পারে সেটা হলো পার্লামেন্টে তারা যদি একটা রেজলিউশন নেয়, সেটাও কিন্তু হতে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদারের সঙ্গে বৈঠকে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সুন্দর রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে বিএনপি চেয়ারপারসনকে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এদিকে সৌজন্য সাক্ষাতে বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্যের আকাঙ্ক্ষার কথা পাকিস্তানের মন্ত্রীকে জানিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। 2012 সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানির পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাকদার। রোববার সন্ধ্যা 7টার কিছু আগে গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন অংশ নেন। প্রায় 45 মিনিট বৈঠক শেষে ফিরোজা ছেড়ে যান ইসহাকদার। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিএনপি জানায় খালেদা জিয়া ও ইসহাকদারের সঙ্গে 2 দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। উঠে এসেছে সার্ক ইস্যুও। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে 2 দেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন। এর আগে দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। পরে দলটির নেতারা জানান বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে এমনটা জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আরেকটি বলেছেন যে আজকে মুসলিম উম্মার জন্য একটি লিডারশিপটা খুব প্রয়োজন এবং এটা কম্বাইন্ডলি যেন এরকম একটা লিডারশিপ তৈরি হতে পারে সে ব্যাপারেও নির্দিষ্ট আকর্ষণ করেছেন। সাক্ষাতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উন্নয়নের বিষয়েও কথা হয়েছে বলে জানান দলটির নায়েবে আমির। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসির শুনানিতে মারামারি করেছে বিএনপি ও এনসিপি। সিইসির সামনে একে অপরকে কিল ঘুষি মারেন দুপক্ষের লোকজন। পাল্টাপাল্টি অভিযোগ করেন 2 দলের নেতা রুমিন ফারহানা ও মোহাম্মদ আতাউল্লাহ। পরে ইসিতে সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির দফতর সম্পাদকের ভূমিকা পালন করছে কমিশন। সিইসির কাছে সুষ্ঠু বিচার চান তিনি। পুনর্নির্ধারণের শুনানিতে নজিরবিহীন ঘটনার সাক্ষী হল নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের আপিল শুনানি ঘিরে মুখোমুখি অবস্থান নেয় বিএনপি ও এনসিপি। সিইসির সামনে কিল ঘুষি হাতাহাতিতে জড়ায় দুপক্ষ।
উদ্ভূত পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শুনানি। বহু চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইসি কর্মকর্তারা। মারামারির ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন বিএনপি নেতা রুমিন ফারহান ও এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ। তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। শুনানিতে আমি কথা বলতে যাব, ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠিপিটা করে। হাতাহাতির ঘটনায় ইসিতেই সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কমিশন বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছে অভিযোগ করে সিইসির কাছে বিচার চান তিনি। নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে, সেটি আমাদের যে নির্বাচনমুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি। ইসি জানায় নিরপেক্ষভাবে পেশাদারত্বের সঙ্গে সীমানা পুনর্নির্ধারণের কাজ চলছে। ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন নদী, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, জনগণের যাতায়াতের ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলোর সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেছি। বুধবার পর্যন্ত চলবে সীমানা পুনর্নির্ধারণের শুনানি। এরপর দাবি আবেদন আপত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। সবজি বিক্রির রসিদ দেন না পাইকাররা, সুযোগ কাজে লাগিয়ে খুচরা ব্যবসায়ীরা দাম বাড়ান কয়েক গুণ। মধ্যরাতে কাউরান বাজারে ভোক্তার অভিযান, 2 ব্যবসায়ীকে জরিমানা। 8 বছর পেরিয়ে গেলেও এখনও নিজ ভূমিতে ফিরতে পারেননি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। বৈশ্বিক নানা ঘটনা প্রবাহে আন্তর্জাতিক মনোযোগ হারিয়েছে রোহিঙ্গা সংকট। এতে জটিল হয়েছে প্রত্যাবাসনের পথও। বাস্তুচ্যুতদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক হস্তক্ষেপ প্রয়োগের মাধ্যমে মিয়ানমারের অভ্যন্তরে অনুকূল পরিবেশ তৈরির পরামর্শ বিশ্লেষকদের। তা না হলে সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা অভিবাসন বিশেষজ্ঞদের। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। 2017 সালের 25 আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। জান্তা বাহিনীর নির্যাতন নিপীড়ন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেন তারা। শুধু 2017 সালেই নয়, বিভিন্ন সময়ে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য বলছে 2024 সালের জানুয়ারি থেকে এ বছরের জুন পর্যন্ত 1.5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা 14 লাখেরও বেশি। শঙ্কার বিষয়, 8 বছর পেরিয়ে গেলেও এখনও নিজ ভূমিতে ফিরতে পারেনি একজনও। বৈশ্বিক নানা ঘটনা প্রবাহ এবং মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মনোযোগ হারিয়েছে। জটিল হয়েছে প্রত্যাবাসনের পথও। কয়েক বছর ধরে অব্যাহতভাবে কমেছে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা। সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সহযোগিতায় টেকসই প্রক্রিয়ায় প্রত্যাবাসনের বিকল্প নেই। আসলে আমরা যে টিমিরে ছিলাম সেই টিমিরে রয়েছে এবং সংকটটা আরও ঘনীভূত হচ্ছে। আপনি গত 8 বছরে একজন রোহিঙ্গা কিন্তু ফেরত যায়নি। সমস্যার সমাধান প্রত্যাবাসন, মানে আপনারা ফেরত যাবেন। বাস্তবে আসলে মিয়ানমারে যে চাপ তৈরি করা দরকার বা যারা সেই চাপটা তৈরি করার মতো শক্তি রাখে, তাদের আসলে আমি দেখি না যে সেই রকমের প্রচেষ্টা রয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গাদের অনুকূল পরিবেশ তৈরি না করে প্রত্যাবাসন অসম্ভব বলে মনে করেন বিশ্লেষক। সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় নিবিড় কূটনৈতিক হস্তক্ষেপ প্রয়োগের পরামর্শ তার। আন্তর্জাতিক সম্প্রদায় যেমন মনে করছে যে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার জন্য অনুকূল পরিবেশ মিয়ানমারে নাই, এখন রোহিঙ্গারাও নিজেরা কিন্তু মনে করছে যে তারা ওখানে গেলে ফেরত গেলে নিরাপদ থাকতে পারবে না। এখন একটু নিবিড় কূটনীতি, অর্থাৎ মিয়ানমারের অভ্যন্তরে পরিবর্তনের ক্ষেত্রে আমরা কোনোভাবে সংশ্লিষ্ট থেকে বা আমাদের বন্ধুদের মাধ্যমে সেখানে যদি আমরা অনুকূল পরিবেশ তৈরি করতে পারি, তবেই আমার ধারণায় রোহিঙ্গাদের যাবার সুযোগ হবে। উদ্যোগ ব্যর্থ হলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান কূটনৈতিক বিশ্লেষকদের। উদ্যোগ আছে, আমি মনে করি উদ্যোগ আমাদের চালিয়ে যেতে হবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।
এদিকে কক্সবাজারে চলছে আন্তর্জাতিক রোহিঙ্গা সংলাপ। আজ বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহী, রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের জন্য আসলে কাজের কাজ কিছুই হয়নি। বাংলাদেশে নানাভাবে নানা ফোরাম থেকে আলোচনা করা হয়েছে, কিন্তু সেটি আসলে কার্যকর উদ্যোগ এবং এটি ফলশ্রুতি যে সুন্দর সমাধান তার দিকে কিন্তু এগোনো যায়নি। বরং বলা চলে যে তারপরে কিন্তু আরও রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে। এরকম অবস্থায় বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে ভুলতে বসা এই রোহিঙ্গা ইস্যুকে যাতে বড় ক্যানভাসে আবার আলোচনায় নিয়ে আসা যায়, সে চেষ্টাটি আসলে করছে অন্তর্বর্তী সরকার। আপনি জানেন যে এই কক্সবাজারে শুরু হয়েছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন, যেখানে আসলে গতকাল অংশ নিয়েছেন 40টি দেশের প্রতিনিধি, বাংলাদেশের সব কটি দলের রাজনৈতিক দলের নেতারা, পাশাপাশি সেখানে যতগুলো স্টেক হোল্ডার রয়েছে এই রোহিঙ্গা ইস্যুতে যারা কাজ করে থাকেন তাদের সবাইকে নিয়ে সরকার চেষ্টা করছে এখান থেকে একটি দিক নির্দেশনা খুঁজে পাওয়া। গতকাল কিন্তু রোহিঙ্গারা এসেছিলেন, তারা বক্তব্য দিয়েছেন। এই প্রথম তারা বিশাল পরিসরে বড় কোনো প্ল্যাটফর্মে তাদের যে কথা সেগুলো তারা বলতে পারলেন। গতকালকে তারা কথা বলেছেন তাদের নির্যাতনের কথা এবং তারা আসলে ফিরে যেতে চান মিয়ানমারে, সেই জন্য বলছেন যে তারা নিরাপদ প্রত্যাবাসন চান, অর্থাৎ গিয়ে যাতে আবার তাদেরকে পুশব্যাক করা না হয়, গিয়ে যাতে তাদের আবার কোনো ধরনের ঝামেলায় তারা না পড়ে, নির্যাতনের শিকার না হন, সে বিষয়গুলো তারা এনশিওর করেই তারপরে পাঠানোর কথা বলছেন। এই জন্য তারা হচ্ছে যে রোহিঙ্গারা এই জন্য মূলত মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। ঠিক একই কাজটি করছে অন্তর্বর্তী সরকার। এখানে যেই 3 দিন ব্যাপী যে কনফারেন্স হবে, এই কনফারেন্সের যে সারমর্ম, যে রেজুলেশনটি তৈরি হবে, এটি হচ্ছে যে সামনে মাসের 30 তারিখে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বিশাল একটি রোহিঙ্গা কনফারেন্সে যোগদান করবেন এবং তিনি সেখানে এখানকার রেজুলেশন তিনি সেখানে পাঠ করবেন এবং তিনি এর মধ্য দিয়ে আসলে চেষ্টা করছেন যে রোহিঙ্গাদেরকে তাদের দেশে নিরাপদে প্রত্যাবাসনের একটি টেকসই দিক নির্মাণের, সেটি নিয়ে আসলে এখানে 3 দিন ব্যাপী যে সম্মেলন, এই সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্টেক হোল্ডাররা এসেছেন, তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা শুনছেন এবং এখানে মূলত 5টি বিষয় ফাইন্ডিংস আকারে রেজুলেশন করা হবে। সেটি হচ্ছে যে রোহিঙ্গাদের উপরে যে গণহত্যা চলেছে তার বিচার, তাদের যে ফান্ড প্রতিদিন কমে যাচ্ছে সেই ফান্ড বৃদ্ধিকরণ বা তাদের মনোবল বৃদ্ধিকরণ এবং হচ্ছে তাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ খুঁজে বের করা। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা সকাল 10টায় এখানে উপস্থিত হবেন এবং তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং সরকারের পক্ষ থেকে তিনি পরিকল্পনাগুলো তুলে ধরবেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা প্রতিনিধিরা থাকবেন তাদের তিনি সহায়তা কামনা করবেন। এর মধ্য দিয়ে এই রোহিঙ্গা সংকটের একটি সমাধানের দিক নির্দেশনা পাওয়া যাবে বলে সরকার আশা করছে। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে 3 দিনব্যাপী রোহিঙ্গা সম্মেলনের 2য় দিনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। প্রতি বছর বর্ষা এলে এবারে ডেঙ্গুর প্রবণতা, এবারের চিত্র আরও উদ্বেগজনক। আশঙ্কাজনক হার যেমন বাড়ছে, তেমনি আক্রান্তের সংখ্যা একদিনে রাজধানীতে সর্বোচ্চ 5 জনের মৃত্যুর খবরও মিলেছে সম্প্রতি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থার কার্যকর উদ্যোগের আহ্বান বিশেষজ্ঞদের। বিস্তারিত শবনব নিবিড়ের রিপোর্টে। বর্ষার আগমনের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব, তৈরি হয় এডিসের লার্ভার জন্য অনুকূল পরিবেশ। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে মৃত্যুহার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 21 আগস্ট একদিনেই মারা গেছেন 5 জন। একদিনের ব্যবধানে 23 আগস্ট মারা যায় আরও 4 জন রোগী। চলতি মৌসুমে এখন পর্যন্ত সারা দেশে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা গেছে দক্ষিণবঙ্গে। গত 8 মাসে বরিশালে আক্রান্ত 9455 ও মারা গেছেন 18 জন। লক্ষণ দেখা মাত্রই দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। বর্ষাকাল হিসাবে গত কয়েক মাসের তুলনায় এটা একটু করে বাড়ছে। আক্রান্ত হওয়ার পরেও শুরুতেই যদি চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায় তাহলে এই রোগের মৃত্যু তথা অন্যান্য জটিলতা থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব। কীটতত্ত্ববিদ বলছেন এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে ডিম পাড়ে, তাই বাড়ির আশেপাশে কোনো পাত্রে বা টবে অথবা অন্য কোথাও 3 দিনের বেশি যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু যদি আমরা ঠেকাতে চাই তাহলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। নাগরিকদেরও সম্পৃক্ত হতে হবে, নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা না হয়,
কারণ পানি জমা হলেই সেখানে এডিস মশা ডিম পারবে এবং সেখান থেকে এডিস মশার প্রজনন হবে। রাতে মশারি ব্যবহারের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ থেকে রেহাই পেতে সর্বোচ্চ সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। চাপিয়ে দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে না পারায় একীভূত করা হচ্ছে এক্সিম সহ দেশের 5 ব্যাংক। এজন্য দরকারি 35,000 কোটি টাকার মধ্যে 20,000 কোটি টাকাই সরকারের কাছে চায় বাংলাদেশ ব্যাংক। বাকি অর্থের জন্য IMF, বিশ্বব্যাংকের দ্বারস্থ হবে আর্থিক খাত নিয়ন্ত্রণ সংস্থাটি। শুধু এই 5 ব্যাংক নয়, নিবিড় পর্যবেক্ষণে থাকা অন্যগুলোর ব্যাপারেও বিশেষ সিদ্ধান্ত নিতে চায় অর্থ মন্ত্রণালয়। তবে একীভূতকরণের পরিবর্তে ঘুরে দাঁড়াতে না পারা ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার পক্ষে খাত বিশ্লেষকরা। সাইফুল ইসলামের রিপোর্ট। খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, সুশাসনের অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ সহ নানা কারণে বিপর্যস্ত দেশের ব্যাংকিং খাত। কমছে গ্রাহকের আস্থা। অবস্থার উত্তরণে কয়েক মাস আগে প্রায় 27,000 কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয় এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন সহ দুর্বল 5 বেসরকারি ব্যাংকে। তাতেও ঘুরে দাঁড়াতে না পারায় এবার একীভূত করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য দরকার হতে পারে 35,000 কোটি টাকা, যার মধ্যে 20,000 কোটি টাকাই সরকারের কাছে চাইবে বাংলাদেশ ব্যাংক। বাকি অর্থ চাওয়া হবে আমানত বীমা তহবিল সহ IMF, বিশ্বব্যাংকের কাছে। ডিপোজিট ইন্স্যুরেন্সে যেহেতু অনেক টাকা আছে, সরকার চাইলে সেইগুলো বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় যদি ওখান থেকে কিছু কম্পেনসেট দরকার হয়, তাহলে সেখান থেকেও তারা এই টাকা কিছু ট্রান্সফার করে নিতে পারে। একীভূত করার আগেই এসব ব্যাংকের সব শেয়ার শূন্য করার পাশাপাশি ফেরত দেওয়া হবে ক্ষুদ্র আমানত। A, B আর C ব্যাংক মার্চ করছে। সাধারণ মানুষের কাছে ABCর শেয়ার রয়েছে। এখন 3টা কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য সেম, কিন্তু বাজার মূল্য তো সেম না। তখন বাজার মূল্যকে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে সেম আনা হবে। এদিকে বিশেষ নজরে রাখা আরও কয়েকটি ব্যাংকের ব্যাপারেও বিশেষ ভাবনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ডিপোজিটের টাকা কোনোভাবে যাতে না হবে সেই দৃষ্টি নিয়ে মার্জার করবে, আর মার্জার করবে এইভাবে যে যাতে মার্জার করবে ওটা কিন্তু একটা ভায়াবল ব্যাংক হয়। এমন কিছু কিছু ব্যাংক আছে যাদেরকে যতই মার্জার দেয় ওরা আপনার ইসের আওতায় বাইরে চলে গেছে, ওটা এখন প্যালিয়েটিভই আছে। তবে একীভূতকরণে ব্যাংক খাতে বিদ্যমান সমস্যার সমাধান দেখছেন না আর্থিক খাত বিশ্লেষকরা। কেন আপনি সরকার এগুলোর পিছনে আবার টাকা পয়সা দিবে? কয়দিন আগে দেখলো না লিকুইডিটি সাপোর্ট দিয়ে একটা ব্যাংক ঘুরে দাঁড়াইছে। এগুলোকে সাপোর্ট না দিয়ে বরঞ্চ তাদের কাছ থেকে একটা রিকভারি প্ল্যান নিয়ে একটা সময় নিয়ে ছেড়ে দেন। এর মধ্যে ঘুরে দাঁড়াতে পারবা, নাহলে ইউ মাস্ট কুইট। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত দুর্বল 5 ব্যাংকের আমানত কমেছে 22,060 কোটি টাকা। সুদসহ ঋণ গ্রহীতার কাছে মোট বকেয়া ঋণ বেড়ে দাঁড়িয়েছে 3,855 কোটি টাকা। এ সময় খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় 1,47,000 কোটি টাকা, যা মোট দেয়া ঋণের প্রায় 77%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে সরবরাহ করছে আরও 1,320 মেগাওয়াট। কেন্দ্রটির 2টি ইউনিট প্রস্তুত থাকা সত্ত্বেও এখন কেবল চালু একটি। দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি চূড়ান্ত না হওয়ায় কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু করা সম্ভব হচ্ছে না। তবে সংশ্লিষ্টরা বলছেন, পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদার 10 ভাগই পূরণ করবে RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। কমবে আমদানি নির্ভরতা এবং উৎপাদন ব্যয়। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। রাষ্ট্রত্ব RPCL ও চীনের নরিনকো ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে নির্মিত পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। চলতি বছরের 19 জানুয়ারি প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। এরপর 9 এপ্রিল দ্বিতীয় ইউনিটও সংযুক্ত হয়। বর্তমানে একটি ইউনিট উৎপাদন চালু রেখেছে। আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি কমার্শিয়াল অপারেশন ডেট বা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের তারিখ ঘোষণার অপেক্ষায় আছি। এছাড়া সম্পূর্ণ রকমের সব ধরনের টেস্টিং কমিশনিং শেষ করে 2টা ইউনিটে বিদ্যুৎ তৈরিতে পূর্ণমাত্রায় সক্ষম এবং বর্তমানে একটি ইউনিট থেকে আমরা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছি। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতায় 1,320 মেগাওয়াট হলেও দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি না হওয়ায় সীমিত মাত্রায় পরিচালিত হচ্ছে। 3 দফা আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেও কার্যকর সরবরাহকারী চূড়ান্ত করা যায়নি। সবশেষ সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানির প্রস্তাব ব্যয়বহুল হওয়ায় তাও বাতিল করা হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে 1.5 লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। এছাড়া আরও কিছু কয়লা আসছে জাহাজে। এতে আপাতত উৎপাদন সচল রাখা সম্ভব হবে।
আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রের গ্রস ক্যাপাসিটি 1320 মেগাওয়াট, নেট ক্যাপাসিটি 1244 মেগাওয়াট এবং এটি বাংলাদেশের সর্বমোট বিদ্যুৎ চাহিদার 8 থেকে 10% বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। বর্তমানে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের এখানে 1.5 লক্ষ টনের অধিক কয়লা মজুদ আছে এবং আমাদের কয়লার শিপমেন্টগুলি এখনো চলমান আছে। $2.54 বিলিয়ন নির্মিত দেশের সবচেয়ে বড় এই কেন্দ্রের মধ্যে $1.77 বিলিয়ন ঋণ দিয়েছে চীন। চুক্তি অনুযায়ী আগামী সেপ্টেম্বর থেকে ঋণ পরিশোধ শুরু হবে, অথচ বাণিজ্যিক উৎপাদন এখনো অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি কমবে। একই সঙ্গে ব্যয়বহুল তেল ভিত্তিক উৎপাদনের উপর নির্ভরতা এবং আমদানি নির্ভরতা হ্রাস পাবে। বর্তমানে দেশে গ্রিড ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 27,740 মেগাওয়াট। এর মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 5,683 মেগাওয়াট। আর নতুন এই বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা যুক্ত করলে দেশে নির্মিত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা দাঁড়াবে 7,000 মেগাওয়াটে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। পাইকারি পর্যায়ে রসিদ ব্যবহার করেন না ব্যবসায়ীরা, যার সুযোগে খুচরা বাজারে সবজির দাম বেড়ে যায় কয়েক গুণ। রোববার মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে এ কথা জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় রসিদ না থাকায় 2 ব্যবসায়ীকে করা হয় জরিমানা। পাইকারিতে সবজির দাম নাগালে থাকলেও খুচরায় আকাশ ছোঁয়া। নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতিতে ভোক্তাকে স্বস্তি দিতে রোববার গভীর রাতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুন সর্বোচ্চ 34 টাকায় বিক্রি করছেন আড়তদাররা, তবে দিচ্ছেন না কোনো রসিদ। পাইকারিতে যা ঠেকেছে 120 টাকা পর্যন্ত। দামের এমন অস্বাভাবিক তারতম্যে রসিদ না দেওয়ার অভিযোগে এক আড়তদারকে 5,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। আমার অপরাধ দেখি না হলো এই কারণ হলো আমাদের পাকা ক্যাশ মেমো আছে, শুধু কার্ভেন কপি নেই। এই কারণে স্যার আমাকে 5,000 জরিমানা করছে। এদিকে ট্রেড লাইসেন্স ছাড়াই 2 দশকের বেশি সময় ধরে ব্যবসা করে আসছেন এক ব্যবসায়ী, তাকেও দেয়া হয় অর্থদণ্ড। কাঁচামালের ব্যবসা ট্রেড লাইসেন্স অধিকাংশ লোকেরই নেই, তারা অনভিজ্ঞ, এরা এই বিষয়ে জানা নেই, তারা ট্রেড লাইসেন্স করে নেই। ভোক্তার কর্মকর্তা বলেন, নির্ভরযোগ্য রসিদ ব্যবহার না করার সুযোগ নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা, পণ্য বিক্রি করছেন মন গড়া দামে। আড়তদাররা পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না খুচরা বিক্রেতার কাছে। পাকা ক্যাশ মেমো না দেওয়ার কারণে খুচরা বিক্রেতা ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিচ্ছেন এবং তাদের কাছে যখন আমরা দিনে যাচ্ছি মনিটরিংয়ে, ওনারা বলছেন যে বিভিন্ন রেট, অর্থাৎ সর্বোচ্চ রেটে তারা কিনেছেন। রসিদের স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে খুচরা ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করেন ভোক্তার এই কর্মকর্তা। বিক্রেতার কাছে, আড়তদারের কাছ থেকে পাকা ক্যাশ মেমো চেয়ে নেবেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। রোববার বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় 11 নম্বর আসামি আফ্রিদি। এর আগে একই মামলায় তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের পর আফ্রিদিকে বরিশাল থেকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি। উন্নীত না হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক। খানাখন্দে প্রায় ঘটছে দুর্ঘটনা। তবে আগামী ডিসেম্বরের মধ্যে পটুয়াখালীর লেবুখালী পর্যন্ত জমি অধিগ্রহণ সম্পন্ন হবে আশা সড়ক ও জনপথ বিভাগের। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। পদ্মা সেতু চালু হবার পর ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বেড়েছে কয়েক গুণ, কিন্তু বাড়েনি এখানকার রাস্তার প্রশস্ততা। যেটি বেড়েছে সেটি হচ্ছে এখন গোটা এই মহাসড়ক জুড়েই এমন খানাখন্দ তৈরি হয়েছে, প্রতিদিন ঘটছে অগণিত দুর্ঘটনা। আহত এবং নিহতের সংখ্যা যেন পাল্লা দিয়ে বাড়ছে ঢাকা বরিশালের এই মহাসড়কে। হেলেদুলে চলছে যানবাহন। ঢাকা কুয়াকাটা মহাসড়কের অর্ধশত স্পট রয়েছে যেখানে এমন খানাখন্দ। গাড়ি চালকরা বলছেন সড়কটি তাদের জন্য এখন মরণ ফাঁদ। রাস্তা প্রচুর গ্যাপ, গাড়ি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতাছে। কি রাস্তা তো উল্টে ফেলে যায়, গাড়ি চলান না, গাড়ি কাটমিট করে দৈনিক নষ্ট। ঢাকা বরিশাল মহাসড়ক 2 লেনের, সরকার 6 লেন করার ঘোষণা দিলেও কবে বাস্তবায়ন হবে সেই প্রশ্ন বরিশালবাসীর। একে তো সরু, তার উপরে ভাঙাচোরা, তাই দ্রুত 6 লেন করার দাবি তাদের। এত গাড়ির চাপ, এই এক লাইনের রাস্তা দিয়ে আসলে কভারেজ দেওয়া সম্ভব না। এখানে কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই গাড়িটা একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে
এই গাড়িগুলো স্লো করিয়া যাইতে পারে না, ব্রেক ঠিক রাখা যায় না। আমাদের এখানে 6 লাইন এবং 4 লাইনটা না হলে মানুষের দুর্ভোগের শেষ নাই। সড়ক ও জনপথ বিভাগ বলছে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশালের উজিরপুর পর্যন্ত মহাসড়কের জন্য জমি অধিগ্রহণ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পটুয়াখালীর লেবুখালী পর্যন্ত বাকিটা হবে আশা তাদের। 6 লেন রাস্তা করার নিরিখেই আমাদের ভূমি অধিগ্রহণ কাজ চলমান রয়েছে, যেখানে আমাদের বরিশাল সার্কেলে আমার আওতায় 4টি এলএকেসি, 2টি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এবং 2টি এলএকেসির কাজ চলমান রয়েছে এবং আগামী ডিসেম্বরের ভিতরে আমি ইনশাল্লাহ এটা চূড়ান্ত পর্যায়ে নিতে পারবো। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় 211 কিলোমিটার ঢাকা কুয়াকাটা জাতীয় মহাসড়কটি 6 লেনে উন্নীতকরণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা হয়। 2018 সালে প্রায় 3,500 হেক্টর ভূমি অধিগ্রহণে 1,867 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। 2021 সালের জুনের মধ্যে এই কাজটি শেষ হবার কথা থাকলেও হয়নি। পুরো প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় 33,000 কোটি টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখে নেব আজকের বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 52, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 91%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 56, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 93। রাজশাহী বিভাগে বায়ুর মান 92, যা সন্তোষজনক, আর্দ্রতা 95। সিলেট বিভাগে বায়ুর মান 66, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 94%। খুলনা বিভাগের বায়ুর মান 56, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 95। বরিশাল বিভাগে বায়ুর মান 66, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 91। রংপুর বিভাগের বায়ুর মান 80, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 94। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 70, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 94%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ঢাকায় 52 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 92। ফলন কম হলেও ভালো দামে খুশি ঝালকাঠির পেয়ারা চাষিরা। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি সরবরাহ হচ্ছে সারা দেশে। এবছর 8 কোটি টাকার পেয়ারা বিক্রির আশা কৃষি বিভাগের। পলাশয়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ভরা মৌসুমে খালে আর কুলে চলছে ঝালকাঠির পেয়ারা বেচাকেনা। ব্যস্ত সময় পার করছেন ঝালকাঠি জেলা সদরের ভীমরুলি, শতদলকাঠি, জগদীশপুর ও আতাসহ 15টি গ্রামের উদ্যোক্তারা। ভীমরুলি গ্রামের ভীমরুলি খালে বসা সবচেয়ে বড় বাজারে দূর দূরান্তের ফরিয়া ও আড়তদাররা এসে পেয়ারা কিনে সরবরাহ করেন সারা দেশে। চাষিরা বলছেন এবছর পেয়ারার ফলন কম হয়েছে, কিন্তু দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হওয়ায় খুশি তারা। শুরু থেকেই পাইকারিতে প্রতিমন পেয়ারা বেচাকেনা হচ্ছে 800 থেকে 1000 টাকায়। 3 মাসের মতন আমাদের এখানে পর্যটক কেন্দ্রটা থাকে এবং দেশ বিদেশ থেকে বহু লোক আসে। এরকম পেয়ারা কোথাও পাইবেন না, কোথাও না। এটা হচ্ছে সুস্বাদু পেয়ারা, এটা একটা বরিশালের একটা গর্ব, এটা একটা সুনাম বরিশালের। পেয়ারার ফলন কম হইলেও চাষিরা খুশি আছে, মোটামুটি বাজার ভালো, চাষিরা মোটামুটি লাভবান থাকবে এবারে। এবছর 8 কোটি টাকার পেয়ারা বিক্রির আশা করছে কৃষি বিভাগ। পেয়ারার বিভিন্ন প্রযুক্তির বিষয়ে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং ভবিষ্যতে যারা পেয়ারার এই ভাসমান বাজারটা যারা আরও ভালো হয় সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছি। ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে 462 হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে, যা থেকে 5626 মেট্রিক টন পেয়ারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। সকালের সময় এবারে দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রথমবারের মতো দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। গেল একদিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন 51 জন ফিলিস্তিনি, যাদের ভেতর 27 জনই মারা গেছেন গাজা শহরে। নিহতদের ভেতর 24 জন ত্রাণ সহায়তা নিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়। গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন যেন বেড়েই চলেছে। স্থানীয় সময় রোববার উপত্যকাটির বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অনেকে, এমনকি ত্রাণ সহায়তা সংগ্রহ করতে গিয়েও প্রাণ হারান বহু ফিলিস্তিনি।
জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী ত্রাণ সংস্থা UNRWA এর মহাপরিচালক ফিলিপ লাজারিনি গাজার পরিস্থিতি নরকের রূপ হিসেবে বর্ণনা করেছেন। বলেন, অনাহার গাজাকে আঘাতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে। আন্তর্জাতিক সহায়তা এবং সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। গাজার সিভিল ডিফেন্স জানায় 6 আগস্ট থেকে জেইতৌন ও সাবরা এলাকার 1000-এর বেশি ভবন ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপে শতাধিক মৃতদেহ আটকে আছে। চলমান গোলাবর্ষণ ও সড়ক জরুরি সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা কাজ করতে পারছে না। এদিকে জরুরি সেবা সংস্থাগুলো জানায় পুরো গাজা এলাকার মধ্যে কোনো নিরাপদ স্থান নেই। স্বাধীনতা দিবসের দিন রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এদিকে কিয়েভে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রতিরক্ষা ফোরামে অংশ নেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আরও কয়েকটি দেশের জোটবদ্ধ হয়ে ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। স্থানীয় সময় রোববার নিজেদের স্বাধীনতা দিবসের দিন রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার পশ্চিমাঞ্চলের কুর্স্ক অঞ্চলের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়। এ ঘটনায় রাশিয়ার নোভাতেকের একটি জ্বালানি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভে অনুষ্ঠিত প্রতিরক্ষা ফোরামে অংশ নেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ইউরোপীয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন। নিজের দেশকে সমর্থন দেয়ায় অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি। ইউক্রেনের নিরাপত্তা দায়িত্ব ন্যাটোর বদলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আরও কয়েকটি দেশের জোটবদ্ধ হয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বলেন, রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হল ইউক্রেনের ন্যাটো সদস্যপদ না পাওয়া, পাশাপাশি স্থায়ী নিরপেক্ষতা এবং রুশভাষী জনগণের সুরক্ষা। এছাড়া সীমান্ত ও ভূখণ্ড ইস্যুতে আলোচনার গুরুত্ব তুলে ধরেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়া প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে নমনীয়তা দেখিয়েছে। উভয় পক্ষের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়ায় আস্থা রেখে মধ্যপথ খোঁজা এবং শান্তি প্রতিষ্ঠায় চাপ দেয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। সকালের সময় এবারে খেলার খবর। স্বীকৃত টি-20-র 500 উইকেটের ক্লাবে ঢুকলেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটসের বিপক্ষে উইকেট শিকার করে পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি গড়েন সাকিব। তবে এক জায়গায় তিনি অনন্য, তা হলো 500 উইকেট এবং 7000 রান করা বিশ্বের একমাত্র ক্রিকেটার শুধুই সাকিব আল হাসান। অনন্য এক রেকর্ডের হাতছানি নিয়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু করেছিলেন সাকিব আল হাসান। যদিও প্রথম দিকে তিনি ঢাকা ছিলেন নিজের ছায়াতলেই, অবশেষে অপেক্ষার পালা ফুরলো অ্যান্টিগার নর্থ সাউন্ডে এসে স্বীকৃত টি-20-র 500 উইকেটের ক্লাবে ঢুকে। 498 উইকেট ঝুলিতে নিয়ে সিপিএল শুরু করেন সাকিব। ত্রিনবাগোর বিপক্ষে 1 উইকেট নিয়ে চলে গিয়েছিলেন রেকর্ড পাতার খুব কাছে, তবে গেল ম্যাচে ছিলেন উইকেট শূন্য। অবশেষে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে হয়েছে স্বপ্নপূরণ মোহাম্মদ রিজওয়ানকে কট অ্যান্ড বোল্ড করে। আন্দ্রে ফ্লেচার সাকিবকে এদিন ব্যবহার করেছেন সপ্তম বোলার হিসেবে। আক্রমণে তিনি আসেন 15তম ওভারে, এসেই তুলে নেন রিজওয়ানের উইকেট। এরপর আরও 1 ওভার বল করার সুযোগ পেয়েছিলেন সাকিব, সেখানে 2 উইকেট নিয়ে মোট 3 উইকেট শিকার করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বের পঞ্চম বোলার হিসেবে স্বীকৃত টি-20-র 500 উইকেটের ক্লাবে প্রবেশ করলেন সাকিব। তবে এক জায়গায় তিনি অনন্য, সেখানে বিচরণ নেই অন্য কারো। তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার যার ব্যাট থেকে এসেছে 7000 রান, একই সঙ্গে 500 উইকেট। টি-20-তে সবচেয়ে বেশি উইকেটের মালিক আফগান অধিনায়ক রশিদ খান, তার ঝুলিতে আছে 607 উইকেট। 631 উইকেট নিয়ে তালিকার 2-এ ডুয়াইন ব্রাভো। 3 নম্বরে থাকা সুনীল নারিনের উইকেট সংখ্যা 590, আর 554 উইকেট নিয়ে সাকিবের আগে আছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। এদিন ব্যাট হাতে অবদান রাখেন সাকিব। তার 3 উইকেট এবং 25 রানে ভর করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। প্রথমে ব্যাট করে 9 উইকেটে ওরা করে 133, জবাবে 2 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অ্যান্টিগা। এস এম ইকবাল, সময় সংবাদ। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের বর্তমান অবস্থা মর্মাহত করেছে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে।
সংস্কার কাজ 2026 সালের মধ্যে সম্পন্ন হবে বলে প্রত্যাশা তার। এরপরই ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। নারায়ণগঞ্জ থেকে আরও ক্রিকেটার তুলে আনতে পৌর স্টেডিয়ামে বাড়ানো হবে উইকেটের সংখ্যা বলেও জানান বুলবুল। একই সঙ্গে জেলাটিতে চালু করা হবে কোচেস ট্রেনিং প্রোগ্রাম। আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে নারায়ণগঞ্জের ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা। ব্যাট বল তুলে রেখেছেন অনেক আগে আইসিসি এসএসসির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা। তবে টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের প্রতি ভালোবাসা কমেনি এতটুকু। ফটোগ্রাফের যুগে বুলবুলের একটা অটোগ্রাফের জন্য খুদে ক্রিকেটারদের কাড়াকাড়ি। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির উদ্যোগে আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সঙ্গে বোর্ডের সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। সবার আগে পরিদর্শন করেন শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম, যা ফতুল্লা স্টেডিয়াম নামেই পরিচিত। লম্বা সময় খেলার অনুপযোগী ঢাকার অদূরে আন্তর্জাতিক এই ভেন্যু, যা দেখে মর্মাহত বোর্ড সভাপতি। ফতুল্লা মাঠটা দেখে আসলাম, আমার কান্না পাচ্ছিল যে শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল, এশিয়া কাপের খেলা হয়েছিল। সেই মাঠটার অবস্থা অত্যন্ত করুণ। নারায়ণগঞ্জে খেলে জিসান আলমের যে একটা অর্ধশত রান দেখলাম কালকে টপ এন্ড টি20-তে, আর যখন দেখছিলাম যে জিসানের 50 আর আজকে দেখলাম জিসান যেখানে প্র্যাকটিস করে, মানে এটা আমি মিলাতে পারছিলাম যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে সে 50 করছে টি20 ক্রিকেটে, আর তার প্র্যাকটিস ফ্যাসিলিটি এখানে কি। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাহাঙ্গীর আলম, রনি তালুকদারদের মতো ক্রিকেটার উঠে এসেছেন নারায়ণগঞ্জ থেকে। তবে পর্যাপ্ত ফ্যাসিলিটির অভাবে সেই পথ বন্ধ হওয়ার পথে। স্থানীয় সংগঠকরা তুলে ধরেছেন তাদের চাহিদা। নতুন অ্যাডহক কমিটি নারায়ণগঞ্জের অচল ক্রীড়াঙ্গন পুনরায় সচল করতে নিচ্ছে সব উদ্যোগ। আমি একটু আবদার করতে চাই যে আমাদেরকে সাহায্য করেন, এই নারায়ণগঞ্জবাসীকে, এই নারায়ণগঞ্জের ক্রীড়া জগৎকে আপনারা একটু সহযোগিতা করেন। আপনাদের একটু সহযোগিতা, আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই 80 দশকে, সেই 90 দশকে, যেই সময় আমাদের এই ক্রীড়াঙ্গনকে 64টা জেলা ভয় পাইত। এই 63টা জেলা ভয় পাইত শুধু একটা জেলাকে, সেই জেলার নাম কি? নারায়ণগঞ্জ। আপনাদের থেকে যদি একটু সাহায্য পাই, এই ছেলে মেয়েগুলিকে আমরা ভবিষ্যৎ করে দিতে পারবো, সেই ধরনের ভবিষ্যৎ যেটা নিয়ে আপনারা গর্ব করতে পারবেন। পৌর স্টেডিয়াম পরিদর্শনের পর জেলার নারী ক্রিকেটারদের ফ্যাসিলিটি দেখতে নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়েও পরিদর্শন করেন বিসিবি কর্তারা। সেখানেও তাদের ঘিরে দেখা গেল শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ। আশ্বাস দিলেন জেলার সকল ক্রিকেট ফ্যাসিলিটি বৃদ্ধির। আমরা কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি, যেমন ধরেন যে এই যে এখানে 3টা উইকেট কেন থাকবে, এখানে থাকা উচিত অ্যাটলিস্ট 15টা থেকে 20টা উইকেট। সো সেই চেষ্টা আমরা করব। আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের যে কোচ তৈরির যে আমাদের প্ল্যানটা আছে, এবং নারায়ণগঞ্জকে আমরা উইদিন 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা এতটাই স্বাবলম্বী করার চেষ্টা করব যে নারায়ণগঞ্জকে আর ঢাকায় যেতে হবে না। আমরা চেষ্টা করব, প্রতিশ্রুতি দিতে পারছি না, একটা ইনডোর যদি কোনোভাবে ব্যবস্থা করতে পারি, এখানে কোনো লো কস্ট ইনডোর করতে পারি, এবং এই আউটডোর ফ্যাসিলিটিটা যদি ডেভেলপ করতে পারি, খুব অনায়াসেই আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার এখানে করতে পারবো। বিসিবির পাশাপাশি জেলা প্রশাসনের মাধ্যমে মাঠ প্রাপ্তির প্রত্যাশা নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাকিস্তান দাবি করলে 71 ইস্যুর সমাধান হবে না, লাগবে বাংলাদেশের স্বীকৃতি, ক্ষমা চাইতে হবে রাষ্ট্রীয়ভাবে, মত বিশ্লেষকদের, সম্পদ ফিরিয়ে দেওয়ার পরামর্শ। 8 বছরে নিজ ভূমিতে ফিরতে পারেননি একজন রোহিঙ্গাও, আন্তর্জাতিক মনোযোগ হারিয়েছে প্রত্যাবাসন, সংকট সমাধানে মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরির পরামর্শ বিশ্লেষকদের। এবং নিয়ন্ত্রণের বাইরে দেশের ডেঙ্গু পরিস্থিতি, রাজধানীতে একদিনে প্রাণ গেছে সর্বোচ্চ 5 জনের, আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত, প্রতিরোধে কার্যকর উদ্যোগের আহ্বান। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।